জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকারের প্রতি শ্রদ্ধা, সবার কণ্ঠে নতুন দেশ গড়ার প্রত্যয়। সারা বিশ্ব অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশের ছাত্র জনতা, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচারী হাসিনার অবসানে নতুন স্বপ্নের প্রেক্ষাপট, আবু সাইদের আত্মত্যাগে আবারও স্বাধীন বাংলাদেশ। ভঙ্গুর অর্থনীতি গড়তে অন্তর্বর্তী সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ, আশঙ্কা বিশ্লেষকদের। আবার আলোচনায় আয়নাঘর, ডিজিএফআই কার্যালয়ে ছবি হাতে অপেক্ষায় শত শত মানুষ, স্বজনের আহাজারি। পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ল টাইগারদের এ দল, সিরিজ চ্যালেঞ্জিং হবে বললেন নির্বাচক আব্দুর রাজ্জাক। আমন্ত্রণ সংবাদ সকালে, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন যাত্রা শুরু করেছে দেশ, এমন প্রত্যাশা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথের পর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি আরও বলেন, সারা বিশ্ব অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। বিস্তারিত থাকছে কায়েস রাহাতের প্রতিবেদনে। দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথের পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতা সহ মুক্ত মানুষের ভাষণে ডক্টর ইউনূস বলেন, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন যাত্রা শুরু করবে দেশ। দেশ গঠনে সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। ভাষণে তিনি ব্যক্ত করেন মানবাধিকার, সুষ্ঠু বিচার ব্যবস্থা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের প্রত্যয়। কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবেন, এটাই আমাদের লক্ষ্য। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ভাষণে ডক্টর ইউনূস বলেন, সারা বিশ্ব অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন সরকার সবার সরকার, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। শপথ নিল অন্তর্বর্তী সরকার। 17 সদস্যের এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও শপথ নিয়েছেন 13 উপদেষ্টা। ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেনি বাকি 3 জন। আরো জানাচ্ছেন নাহাত চৌধুরী। স্বৈরাচার সরকারের পতনের পর শপথ নিল অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাত 9টার পর বঙ্গভবনে শপথ নেয় নতুন সরকার। শুরুতেই শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শপথ বইতে সই করেন তিনি। এরপর শপথ গ্রহণ করেন 13 উপদেষ্টা। তারা হলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, আদিলুর রহমান খান, তৌহিদ হোসেন, ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, ফরিদা আক্তার, আফম খালিদ হাসান, হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেন, শারমিন মুর্শিদ, নূরজাহান বেগম, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শপথের পর তারাও শপথ বইয়ে স্বাক্ষর করেন। ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি 3 উপদেষ্টা। তারা হলেন বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা এবং ফারুক ইজ আজম। বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা। 3 বাহিনীর প্রধান সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অন্য উপদেষ্টারাও। গেল বৃহস্পতিবার রাত 9:15টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে শপথ পাঠ করান। সেই সঙ্গে শপথ নেন অন্তর্বর্তী সরকারের 13 উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর নতুন এক বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন ডক্টর ইউনূস।
এর আগে দুপুরে দেশে পা রেখে আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। ছাত্ররাই দেশে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেন, শিক্ষার্থীরাই পারবে দেশকে মনের মতো করে সাজাতে। সবাইকে আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় এখন দ্বিধা দ্বন্দ্ব ভুলে সবাইকে সঙ্গী করে এগিয়ে যাওয়ার। হাবিবুর রহমান অভির সহায়তায় আরো জানাচ্ছেন মাজহারুল ইসলাম। আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের নাম মুখে আসতেই কণ্ঠ ভারী হয়ে আসে প্রফেসর ইউনূসের। কেউ ভুলতে পারবে না। তরুণ প্রজন্মের অনুরোধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে দেশে ফেরেন তিনি। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানায় এই প্রজন্মের অগ্রনায়করা। সঙ্গে ছিলেন 3 বাহিনী প্রধান সহ রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো নোবেলজয়ী ব্যক্তিত্ব রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিচ্ছেন। বিষয়টিকে গুরুত্ব দেয় আন্তর্জাতিক গণমাধ্যমও। বিমানবন্দরে পৌঁছানো মাত্রই একই সঙ্গে লাইভ সম্প্রচার করে আল জাজিরা, বিবিসি ও CNN। মাতৃভূমিতে পা রেখে আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। বলেন, যারা পুনরায় স্বাধীনতা এনে দিল তারাই পারবে দেশটাকে নতুন করে সাজাতে। এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে। এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। ছাত্রদের আন্দোলনে নতুন করে শক্তি পেল বাক স্বাধীনতা। দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে সঙ্গে নিয়ে চলার আহ্বান ছিল তার কণ্ঠে। আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু থেকে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। প্রথম কাজ হবে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, আর এই কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সরকারের রোষানলে আদালতের বারান্দায় ঘুরতে থাকা ব্যক্তি এখন দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। রক্তক্ষয়ী কোটা আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার হাসিনা সরকারের। এরপর দেশ সংস্কারে ডাক পান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডাকে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকারের। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। এবার রাষ্ট্র সংস্কারের পালা। তাই রাষ্ট্র পরিচালনার জন্য ছাত্র জনতা বেছে নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। 1940 সালের 28 জুন চট্টগ্রাম হাটহাজারী বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর ইউনূস। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেন পড়াশোনা। এরপর শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা। 1965 সালে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন তিনি। 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে PhD ডিগ্রি অর্জন করেন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত ইউনূস মাফ্রিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। এরপর 1971 সালে মুক্তিযুদ্ধের সময় একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন তিনি। যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন সংগ্রহে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠাও করেন তিনি। মুক্তিযুদ্ধের পরে ফিরে আসেন দেশে। নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন ডক্টর ইউনূস। 1976 সালের কথা। গ্রামে গ্রামে ঘুরতেন দরিদ্র মানুষের জন্য কিছু করার জন্য। শুরু করেন নবযুগ তেভাগা খামার। আর স্লোগান ছিল, জমিদার সে পাবে 1 ভাগ, আর যে বীজ সার দেবে সে পাবে 1 ভাগ, আর যে পানি দিবে সে পাবে 1 ভাগ। 1983 সালের অক্টোবরে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। দরিদ্র আর পিছিয়ে পড়া মানুষের জন্য চালু করেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম, যার মধ্যে থাকে গৃহ ঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প। 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠা ও ক্ষুদ্র ঋণ ধারণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ডক্টর ইউনূস। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে -2 ফর্মুলায় চেয়েছিলেন দল গঠন করতে, যা তার জন্য পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগ সরকার গঠনের পর তাকে গ্রামীণ ব্যাংকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিভিন্ন পক্ষকে ব্যবহার করে দেওয়া হয় মামলা, দেওয়া হয় সাজাও। 2024 সালে হাসিনা সরকার পতনের পর সাজা থেকে মুক্তি দেওয়া হয় ডক্টর ইউনূসকে। সেই সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান করে দায়িত্ব দেওয়া হয় শান্তিতে এই নোবেল জয়ীকে।
নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। কিছুক্ষণ পর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, শহীদ মিনারের আশেপাশে জনতার ঢল কেমন দেখছেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল রাতে বঙ্গভবনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, সেই সরকারের প্রধান উপদেষ্টা সহ 13 সদস্য বিশিষ্ট যে উপদেষ্টা আছে, তারা কিন্তু একটি পরে জাতীয় শহীদ মিনারে ঢুকবেন। এবং আপনি জানেন তাদের আজকে সকালের রুটিন শুরু হয়েছিল মূলত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এই মুহূর্তে এই অঞ্চলে কিন্তু কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা, এবং একটু পরে আমরা যতটুকু জানতে পেরেছি গাড়িবহরটি এই শহীদ মিনারে প্রবেশ করবে। এবং আজকে সকাল থেকেই কিন্তু এই শহীদ মিনার অঞ্চলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এবং আশপাশে এই মুহূর্তে কিন্তু সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করেছে। আপনি দেখতে পাচ্ছি কিন্তু গাড়ি বহরটি ইতিমধ্যেই আস্তে আস্তে ঢুকছে। আপনি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধান উপদেষ্টার আগে যে নিরাপত্তার গাড়িগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ঢুকতে দেখছি, এবং ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর ব্যাপক সদস্যের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং শহীদ মিনারে যে অঞ্চলে যেখানে মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বাকি যে 13 সদস্য আছে তারা যেখানে শ্রদ্ধা নিবেদন করবেন, সেই জায়গাটা কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এবং তার অপোজিটের যারা বিপরীত পাশের রাস্তাটিতে গ্রামীণ কল্যাণ কর্মচারী সদস্য এবং আরো অনেক উৎসুক জনতা কিন্তু ভিড় করছে। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে, এবং তিনি কিন্তু তার যে গাড়ি বহরটি সেই গাড়িটি চলে আসছে প্রধান উপদেষ্টার, এবং তিনি হয়তো বা এখন একটু পরে নামবেন। এবং আপনি জানেন যে গতকাল রাতে বঙ্গভবনে যে উপদেষ্টা মোট 17 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছে, তারা কিন্তু রাষ্ট্র সংস্কারের যে দায়িত্ব নিয়েছে তাদের সেই দায়িত্বের অংশ হিসাবেই কিন্তু তারা আজকে বিভিন্ন যে জাতির যে বীর সন্তানদের স্থপতিগুলো আছে সেগুলো কিন্তু তারা সেখানে পরিদর্শন করছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। এবং তারই অংশ হিসাবে কিন্তু সকাল 9টায় প্রথম দিকে তারা মূলত জাতীয় স্মৃতিসৌধে সেখান থেকে ফিরে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু আস্তে আস্তে যাচ্ছেন শহীদ মিনারের দিকে। এবং সেখানে তিনি এই আপনি জানেন যে 1952 সালের যারা ভাষা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছিল তাদের প্রতি, এবং একই সাথে এই যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবার প্রধান কেন্দ্রবিন্দু কিন্তু ছিল সেই শহীদ মিনার। সেই শহীদ মিনারটাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ স্থান আগে থেকেই ছিল, এবং এই 2024 সালে এসে এই ছাত্র আন্দোলনের যে একটা অন্যতম জায়গা সেই শহীদ মিনার, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ হয়েছে। ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা সহ আরো কয়েকজন উপদেষ্টা তারা কিন্তু আস্তে আস্তে যাচ্ছেন মূলত শহীদ মিনার দিকে, এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সিকিউরিটি বলয়টি আছে সেটি নিয়ে তিনি কিন্তু আস্তে আস্তে যে এগিয়ে যাচ্ছেন শহীদ মিনারের সেই বেদিতে। এরই মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে, কিন্তু তিনি কিন্তু আস্তে আস্তে যাচ্ছেন শ্রদ্ধা নিবেদনের দিকে, সেই শহীদ মিনারের দিকে তিনি উঠছেন। এবং এই যে শহীদ মিনার আসা, এবং সেখানে কিন্তু অনেক গণমাধ্যম কর্মী আছে এবং অনেক উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করেছেন। আপনি জানেন যে প্রধানত প্রধানমন্ত্রীর যে বহরটি থাকে তার আশপাশে কিন্তু কোনো সাধারণ মানুষ থাকতে পারে না, কিন্তু আমরা কিন্তু আজকে একেবারে একটু ভিন্ন চিত্র দেখছি। সেই চিত্রটি হচ্ছে প্রধান উপদেষ্টা যখন শহীদ মিনারের দিকে যাচ্ছেন, ঠিক তার বিপরীত পাশের যে রাস্তাটি আছে সেখানে কিন্তু সাধারণ মানুষ অনেকে স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন যে কিভাবে রাষ্ট্রপ্রধানরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে, যে জিনিসটা আগে দেখা সাধারণ মানুষের জন্য অনেকটাই দুরূহ ব্যাপার ছিল, কিন্তু আজকে কিন্তু আমরা একটা ভিন্ন চিত্র খেয়াল করছি। সাধারণ মানুষ কিন্তু খুব কাছ থেকে দেখছেন যে প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান কিভাবে তিনি তার নিরাপত্তা বলয় নিয়ে সেই শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। আপনি বৃষ্টির কারণে কিন্তু অনেক ছাতা আমরা দেখতে পাচ্ছি, এবং আপনি জানেন যে তারা যখন স্মৃতিসৌধে যখন শ্রদ্ধা নিবেদন করে সেখানেও কিন্তু বৃষ্টি ছিল, এবং সেখানেও কিছুটা বিঘ্নিত হয়েছে। এখানেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে কয়েকজন উপদেষ্টাকেও দেখতে পাচ্ছি, ডক্টর সালেউদ্দিন তিনি আছেন, আরও কয়েকজন সদস্যকে দেখতে পাচ্ছি। এবং এই মূলত প্রথমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন মূলত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে। বাকি যারা সদস্য আছেন তারা কিন্তু পেছনে দাঁড়িয়ে আছেন, এবং ফলশ্রুতিতে এখন যে অবস্থাটি সেটি কিন্তু একেবারে নিরাপত্তার বলে ঢাকা, এবং তিনি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন শহীদ মিনারের বেদির দিকে জাতির সেই বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করতে। এবং আমরা দেখতে পাচ্ছি আরও বাকি যারা উপদেষ্টা আছে সেই গাড়িও কিন্তু আস্তেগুলো ঢুকছে। এবং আপনি জানেন যে 17 সদস্য বিশিষ্ট যে উপদেষ্টা, সেই উপদেষ্টার 13 জন কিন্তু গতকালকে শপথ গ্রহণ করেছেন, এবং 3 জন উপদেষ্টা বাইরে থাকার কারণে কিন্তু বাকি উপদেষ্টারা শপথ গ্রহণ করতে পারেননি। এবং এই মুহূর্তে কিন্তু এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা এখানে কিন্তু আস্তে আস্তে তাকে দিয়ে হচ্ছে প্রধান উপদেষ্টা কিন্তু সেখানে যাচ্ছেন, সেখানে কিন্তু তিনি শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি বিঘ্নিত হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে, এবং প্রধান উপদেষ্টা কিন্তু সেখানে চলেন, এবং প্রধান উপদেষ্টা কিন্তু শ্রদ্ধা নিবেদন শেষে আস্তে আস্তে বের হয়ে আসছেন তাকে কেন্দ্র করে। এবং বৃষ্টির কারণে যদিও কিছুটা ব্যাহত হচ্ছে, কিন্তু তিনি
তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন সরকার প্রধান হিসাবে। এরপরে হয়তো বা বাকি যে উপদেষ্টাগুলো আছে তারা হয়তো বা শ্রদ্ধা নিবেদন করবেন এবং আমরা আরও কয়েকজন উপদেষ্টাকে কিন্তু এরই মধ্যে শহীদ মিনার অঞ্চলে আসতে দেখেছি। তারা মূলত চলে এসছেন এবং আপনি জানেন যে 13 সদস্যের একটি বহর কিন্তু জাতীয় স্মৃতিসৌধ থেকে এই মুহূর্তে শহীদ মিনারের দিকে আসছেন এবং তারা অনেকেই চলে আসছেন। বৃষ্টি হওয়ার কারণে অনেকের সমস্যা হচ্ছে, কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা শেষ এয়ারপোর্ট ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি কিন্তু আস্তে আস্তে যাচ্ছেন মূলত শহীদ মিনার বেদির উপরে। এই মুহূর্তে কিন্তু ডক্টর সালেউদ্দিন তিনিও যাচ্ছেন সেই শহীদদের বীর যারা সন্তান, যারা 1952 সালে ভাষা আন্দোলনে জীবন দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবং আমরা আরও দেখতে পাচ্ছি আদিলুর রহমান খান তিনিও আস্তে আস্তে উঠে যাচ্ছেন সেই শহীদ মিনারের বেদিটিতে এবং বাকি যারা উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং আমরা তাদেরকেও দেখতে পাচ্ছি, শারমিন জাহান, খুরশিদা, ফরিদা ইয়াসমিন, আমরা কিন্তু তাদেরকেও দেখতে পাচ্ছি, নূরজাহান, তারাও কিন্তু আসছেন এবং আস্তে আস্তে তারা কিন্তু যাচ্ছেন। আপনি জানেন যে শহীদ মিনার শ্রদ্ধা নিবেদন করতে হলে মূলত জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন খালি পায়ে হেঁটে যেতে হয় এবং আমরা কিন্তু সেটাই দেখছি, তারা কিন্তু খালি পায়ে হেঁটে আস্তে আস্তে শহীদ মিনারের দিকে যাচ্ছেন। এরপরে হয়তো বা সমস্ত যারা বাকি যে 13 জন উপদেষ্টা আছে একসাথে হলে তারা হয়তো বা পরবর্তীতে একসাথে শ্রদ্ধা নিবেদন করবেন এবং আমরা কিন্তু সকালে সেটাই দেখেছি যে প্রথমেই মূলত প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধার পরেই কিন্তু বাকি যে 13 উপদেষ্টা ছিল তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা নাহিদকে দেখতে পাচ্ছি, এই উপদেষ্টা পরিষদের একজন সদস্য নাহিদকে দেখতে পাচ্ছি, তিনি আস্তে আস্তে যাচ্ছেন, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু আসছেন শহীদ মিনার অঞ্চলে বাকি যে উপদেষ্টাগুলো আছে। এবং আমরা এই মুহূর্তে আমরা প্রায় 8 থেকে 9 জন উপদেষ্টা দেখতে পাচ্ছি যারা শহীদ মিনার অঞ্চলে এসছেন এবং বাকি উপদেষ্টা যারা একটু পেছনে পড়ে গিয়েছিলেন গাড়ি বহরের তারাও কিন্তু আসছেন। অর্থাৎ এই যে 13 সদস্য বিশিষ্ট যে উপদেষ্টা আছে তারা কিন্তু আস্তে আস্তে এই অঞ্চলে অর্থাৎ শহীদ মিনার অঞ্চলে আসছেন এবং তারা শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু শহীদ বেদিতে উঠেছেন। আমরা আসিফকে দেখতে পাচ্ছি, আসিফ যাচ্ছেন আস্তে আস্তে শহীদ বেদিতে উঠতে এবং আপনি জানেন সবাই অপেক্ষা করছেন যেহেতু সমস্ত উপদেষ্টা এখনো পর্যন্ত শহীদ মিনার অঞ্চলে এসে পৌঁছাতে পারেননি। প্রথমে আসছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি মূলত প্রথম আসেন। এরপরে কিন্তু বাকি উপদেষ্টারা আসতে থাকেন। আমরা দেখতে পেলাম সৈয়দা রিজওয়ানা হাসান, হাসান আরিফ এবং আফম, বাকি যে সদস্যরা আছেন ম্যাক্সিমাম সদস্যই কিন্তু চলে আসছেন এবং তারা কিন্তু আমরা এই মুহূর্তে হাসান আরিফ এবং সৈয়দা রিজওয়ানা হাসানকে দেখতে পাচ্ছি, তারা শহীদ মিনার দিকে উঠে যাচ্ছেন। এবং এই যে একটি 13 সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন করেছে সেখানে কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধি বা যারা আছে সবাইকে নিয়েই কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা গ্রহণ করেছে এবং দেশের মানুষের যে প্রত্যাশা এই উপদেষ্টা পরিষদের প্রতি, কারণ আপনি জানেন গত 15টি বছর এই দেশে যেভাবে জুলুম বা নির্যাতন বা বিরোধী মতকে দমন করার জন্য যেভাবে অত্যাচার চালানো হয়েছে, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন গড়ে তুলেছিল সেই আন্দোলনে কিন্তু প্রথম দিকে ব্যাপক দমন পীড়ন চালিয়েছে সরকার এবং তাই এই আন্দোলনকে দমানোর জন্য যত ধরনের চেষ্টা, সব ধরনের চেষ্টাই কিন্তু করা হয়েছে। যদিও শেষ পর্যন্ত সরকার সফল হয়নি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে কিন্তু 5 আগস্ট সরকারকে পদত্যাগ করে দেশ ছেড়ে তাকে চলে যেতে হয়েছে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের যে নির্যাতন, যে অত্যাচার, সেটি কিন্তু মানুষের যে ফলশ্রুতিতে মানুষের যে একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভের প্রতি মানুষ কিন্তু এখানে আসছেন যে জনগণের যারা মানুষের জন্য চিন্তা করে, তারা কিভাবে মানুষের জন্য কাজ করে, কিভাবে রাষ্ট্রপ্রধানরা এতটা সিকিউরিটি ভেঙে সাধারণ মানুষকে সাথে নিয়ে বা স্বল্প দূরত্বে রেখে কিভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হয়, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হয়, সেটির উদাহরণ কিন্তু আমরা দেখতে পেয়েছি, আজকে কিন্তু দেখতে পাচ্ছি। এবং উৎসুক জনতা কিন্তু ঠিক আমি যেই জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলছি সেখানে কিন্তু সাধারণ মানুষ দাঁড়িয়ে তারা দেখছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে এবং তারা তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন। এবং এই যে 13-17 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদের প্রতি মানুষের কিন্তু ব্যাপক প্রত্যাশা, তারা প্রত্যাশা করছেন এই 17 সদস্য বিশিষ্ট যে উপদেষ্টা আছে, স্বাধীনতার 53 বছরে যে জিনিসগুলো বাংলাদেশে অসমাধান রয়ে গেছে, যেগুলো মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা এবং বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেগুলো নর্মালি যে জিনিসগুলো তারা প্রত্যাশা করে, সেগুলো কিন্তু তারা দেখতে চাচ্ছেন। এবং তারা যে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদের সদস্যরাও কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু লাইনে দাঁড়াচ্ছেন এবং তারা মূলত শ্রদ্ধা নিবেদনের জন্য রেডি হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যবিন্দু কিন্তু অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি মাঝখানে দাঁড়িয়ে, বাকি সদস্যরা হতে চারপাশে দাঁড়িয়েছেন, প্রফেসর ডক্টর আসিফ নজরুল, নূরজাহান বেগম, সৈয়দা রিজওয়ানা হাসান, নাহিদ হাসান, আসিফ মাহমুদ এবং হাসান আরিফ, অর্থাৎ সেই 17 সদস্য বিশিষ্ট। আপনি জানেন যে 3 জন সদস্য ঢাকার বাহিরে থাকার কারণে কিন্তু তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি, ফলশ্রুতিতে তারা 3 জন ছাড়াই অর্থাৎ মোট 13 উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন
আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, এবং আমরা দেখছি সেখানে তারা শৃঙ্খলাপূর্ণভাবে দাঁড়িয়ে আছেন। আমরা তৌহিদ হোসেনকে দেখতে পাচ্ছি যিনি এই উপদেষ্টা পরিষদের সদস্য, অর্থাৎ সমস্ত উপদেষ্টারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা সেখানে কিন্তু নীরবতা পালন করছেন। ঠিক সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা উপেক্ষা করছেন এবং তাদের যে নিরাপত্তা বলে সেখানে পেছন দিক থেকে তারা উপেক্ষা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি তারা ইতিমধ্যেই কিন্তু শেষ করেছেন, যাতে বীর সত্তাদের 1 মিনিট তারা নীরবতা পালন করলেন এবং সেই 1 মিনিট নীরবতা শেষে তারা কিন্তু আবার আস্তে আস্তে সিঁড়ির থেকে নিচের দিকে নেমে আসছেন। হয়তোবা ইতিমধ্যেই তাদের যে শ্রদ্ধা নিবেদন, সেই শ্রদ্ধা নিবেদনটি হয়তোবা ইতিমধ্যেই শেষ হয়েছে এবং শ্রদ্ধা নিবেদন শেষে আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আপনি জানেন যে তিনি কিছুটা অসুস্থ, যার ফলে তিনি এই মুহূর্তে সেভাবে চলাফেরা করতে পারছেন না, তাকে কিন্তু অন্যের সহযোগিতা নিয়ে চলাফেরা করতে হচ্ছে। আপনি জানেন যে একটা মেজর অপারেশনের পরেই গতকাল বেলা 2:10 তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং জাতির এই ক্রান্তি লগ্নে তিনি যে গুরু দায়িত্ব নিয়েছেন, তিনি কিন্তু গতকালকে তার ভাষণেই বলেছেন, অর্থাৎ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেওয়ার পরে একই সাথে তিনি যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান, তখনও কিন্তু সেখানে বলেছেন এই জাতিকে পুনর্গঠন করতে হলে তার একার পক্ষে সম্ভব না, সবাইকে কিন্তু এই পুনর্গঠনে এগিয়ে আসতে হবে এবং গত কয়েকদিনে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তিনি সেগুলোর সুষ্ঠু বিচার করার আশ্বাস দিয়েছেন। একই সাথে এই আন্দোলনকে কেন্দ্র করে যত নিরীহ মানুষকে গ্রেফতার বা যাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে অত্যাচার করা হয়েছে, তিনি কিন্তু সেই বিচারগুলোর কথা বলেছেন এবং তারা কিন্তু সেই গুরু দায়িত্বের মুহূর্তেই কিন্তু এমন একটি ক্রান্তি লগ্নে তারা যখন দায়িত্ব নিয়েছেন, তারা বলছেন তারা চেষ্টা করবেন তাদের জায়গা থেকে সেই দায়িত্বটি পালন করতে। আমরা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে দেখতে পাচ্ছি, তিনিও আছেন এবং অর্থাৎ 13 সদস্যের যে 17 সদস্য বিশিষ্ট যে 3 জন সদস্য শপথ গ্রহণ করতে পারেনি, তারা ছাড়া বাকি যে 14 সদস্য প্রধান উপদেষ্টা সহ তাদের সবাইকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু আস্তে আস্তে তাদের যে প্রোটোকলের গাড়ি আছে সেদিকে তারা আসছেন। আপনি জানেন এখনও যেহেতু দফতর বন্টন হয়নি, আসলে কে কোন দফতরের দায়িত্ব পেয়েছেন সেটা এখনও আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। এই যে 17 সদস্য বিশিষ্ট যে উপদেষ্টা কমিটি, সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক রয়েছেন, নাহিদ হাসান এবং আসিফ মাহমুদ, তারাও কিন্তু সাথে রয়েছেন এবং সাধারণ মানুষ কিন্তু খুব কাছ থেকে দেখছেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাধারণ মানুষকে সাথে নিয়ে কিভাবে প্রোটোকল দিতে হয়, কিভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, সেটি কিন্তু একটা নজির আমরা দেখছি, তার নজির। এবং তিনি কিন্তু সবাইকে শ্রদ্ধা নিবেদন, সবার প্রতি কিন্তু হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন সবাইকে এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু এগিয়ে আসছেন সাধারণ মানুষের প্রতি আস্তে আস্তে এবং সাধারণ মানুষের প্রতি তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। এটি একটি বিরল ঘটনা, একেবারে সাধারণ মানুষের কাছে এসে এভাবে সবাইকে অভিবাদন জানানো, সবার ভালোবাসা নেওয়া। আপনি জানেন যে এখানে আগে থেকেই কিন্তু অনেক সাধারণ মানুষ এখানে আসছিলেন, তারা কিন্তু হাসি মুখে তাদের প্রতি অভিবাদন জানাচ্ছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে 13 উপদেষ্টা সবাই কিন্তু এখানে আসছেন এবং প্রধান উপদেষ্টাকে কিন্তু আমরা ইতিমধ্যেই গাড়িতে উঠে দিতে দেখলাম। তিনি হয়তোবা তার পরবর্তী যে গন্তব্যস্থল আসেন সেখানে হয়তোবা তিনি চলে যাবেন। আমরা আসিফ এবং নাহিদকে দেখতে পাচ্ছেন, তারা তাদের যে নির্ধারিত গাড়ি আছে সেই গাড়িতে তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। যে এই যে আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়, এত কম বয়সে একটা সরকারের গুরু দায়িত্ব, মন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন গুরু দায়িত্ব নজির কিন্তু বাংলাদেশে নেই। সেই নজিরটাই কিন্তু আসিফ মাহমুদ এবং নাহিদরা গড়েছেন এবং তারা কিন্তু বলছেন তাদের যে গুরু দায়িত্ব তারা সেটা অবশ্যই রাষ্ট্র সংস্কারের কাজ করবেন এবং তারা তাদের সেরাটা দিয়ে কাজ করবেন এবং সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদের সদস্যরা, মূলত প্রধান উপদেষ্টা তিনি আস্তে আস্তে চলে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার যে গাড়িটা আছে তিনি তার নির্ধারিত দিকে চলে এবং তাকে কেন্দ্র করে যে সিকিউরিটি বলটি আছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন আস্তে আস্তে চলে যাচ্ছে। এরপরেই হয়তো বা বাকি যে উপদেষ্টাগুলো আছে, প্রধান উপদেষ্টার গাড়িটি কিন্তু এরই মধ্যে চলে গেলেন এবং তাকে কেন্দ্র করে যে নিরাপত্তা বলটি আছে গাড়িগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে। এবং আপনি জানেন যে SSF এর সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা মূলত এই নিরাপত্তার দায়িত্বটি পালন করে থাকেন, তারা কিন্তু চলে গেলেন এবং বাকি যে উপদেষ্টাগুলো আছে তারা মূলত শহীদ মিনারে ঠিক এই পাশটিতে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা সেখানে তাদের যে নির্ধারিত গাড়ি আছে সেই গাড়ির জন্য অপেক্ষা করছেন। প্রধান উপদেষ্টা নিরাপত্তার বলের গাড়িটি কিন্তু ইতিমধ্যেই চলে গিয়েছে তার যে পরবর্তী গন্তব্যস্থল সেখানে এবং তারা কিন্তু হাত নেড়ে সাধারণ মানুষকে অভিবাদন জানাচ্ছেন এবং আমরা সিকিউরিটি অফিসার যারা আছেন নাহিদ এবং আসিফকে সেখানে কথা বলতে দেখছি এবং বাকি সদস্যরা কিন্তু তৌহিদ হোসেন, নূরজাহান বেগম, শারমিন খুরশিদ, সৈয়দা রিজওয়ানা হাসান, ডক্টর আসিফ নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এবং এই যে বাকি যে 13 সদস্য আমরা ডক্টর সালেউদ্দিন আহমেদ, আরিফ হাসান, আদিলুর রহমান খান, তারা কিন্তু তাদের নির্ধারিত তাদের জন্য যে গাড়িগুলো আছে সেগুলোর জন্য তারা অপেক্ষা করছেন। এখন পরবর্তীতে তারা তাদের গন্তব্যস্থলে যান এবং আমরা এবং যে অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু যাচ্ছেন তাদের সেই নিরাপত্তার যে গাড়িগুলো, সেই গাড়িতে এখন তারা উঠবেন। এখন সেটি আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছেন তাদের জন্য নির্ধারিত গাড়িগুলোতে উঠে এবং
নিরাপত্তার কর্মী যারা আছে তাদের কাছে যাচ্ছি। তারা মূলত দেখি আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তারা কথা বলেন কিনা আমরা একটু চেষ্টা করব কথা বলার জন্য, যে উপদেষ্টারা মূলত কি বলতে চান। স্যার একটু বলেন। স্যার আমরা তো গেস করি যে প্রায়োরিটি হলো শান্তি শৃঙ্খলা আনা, তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংক এক্সেলের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে, এটাই সবচেয়ে প্রধান কাজ। তো বললাম আগে তো ল অ্যান্ড অর্ডার, তারপরে অর্থনৈতিক হিসেবে উদ্ধার করতে হবে আমাদের। সবচেয়ে খারাপ অবস্থা ব্যাংকিং খাতে, সেটা তো আপনারা জানেন, সেটার দিকে দৃষ্টি দেবো। বিশেষ করে স্যার এই যে একটা অরাজক পরিস্থিতি, হ্যাঁ সেটা আমি জানি, তো আমি এটা ইনশাল্লাহ দেখবো যত তাড়াতাড়ি সম্ভব। ব্যাংকিং সেক্টর, আর্থিক সেক্টর, শুধু ব্যাংকিং না, পুঁজিবাজার আছে তাই না, অন্যগুলো, সেগুলো আমরা ইনশাল্লাহ ঠিক করবো। ঠিক আছে, আমি তো আসিফ স্যারকে ধরি, আমরা একটু স্যার আপনি যদি আসলে স্যার একটু যদি বলতেন। আপনার হয়ে গেছে, আমি আর বলবো না, দুইবার তোমরা অন্য যারা আছে ওদের সাথে কথা বলো। ঠিক আছে, আমরা একটু বাকি যে উপদেষ্টা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। তারা হচ্ছে কথা বলছেন, আমরা দেখছি কথা বলছেন, তাদেরকে ধরার চেষ্টা করব। এখানে ছাত্রদের নেতৃত্বে একটি অভ্যুত্থানের ভিতর দিয়েই এই যে স্বৈরতান্ত্রিক হাসিনা সরকারের পতন ঘটেছে এবং এই নতুন সরকার আবির্ভূত হয়েছে। ছাত্রদের নেতৃত্ব জনগণ কিন্তু মেনে নিয়েছে। তো সেই দিক থেকে আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে এই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ, তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারবো। আপনার থেকে একটু জানতে চাই, আমরা তারুণ্যের যে একটি সংমিশ্রণ সেটি দেখতে পাচ্ছি, সে তারুণ্য এখন কি সুযোগ পাচ্ছে, সব পাবে কিনা? আমরা আমাদের এই সরকারে যারা আছেন সকলের থেকেই সহযোগিতাপূর্ণ মনোভাব এবং স্নেহ এবং শ্রদ্ধা সবই পাচ্ছি, এবং আমরা মনে করি এই সহযোগিতাপূর্ণ মনোভাব এই সরকার তার পূর্ণ মেয়াদ কালে আমরা পাবো, এবং আমরা সমানভাবে আমাদের কথাগুলো রাখতে পারবো, শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার কথাগুলো রাখতে পারবো, এবং আমরা যেই দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনারা জানেন এই সরকারে 25 থেকে 85 যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। কোটা সংস্কার দিয়ে শুরু হয়েছে, দেশ সংস্কারের কথা আপনারা বলছিলেন, বিশ্ববিদ্যালয়গুলো কি প্রথমে জরুরি কিনা, হল বাণিজ্য থেকে শুরু করে হল দখলের যে বিষয়গুলো? অবশ্যই বিশ্ববিদ্যালয়ের যেই অন্যায় অনিয়মগুলো চলে আসছিল সেগুলোর বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই আছে। আমরা 5-6 বছর ধরে ক্যাম্পাসে সেগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি। আমাদের নিজেদের সুস্পষ্ট দাবি আছে, যেহেতু এখন আমরা সরকারে আছি, আমরা সেগুলো সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেব। যমুনাটা ভাই, আমি লাইব্রেরির ভিতরে এবং তারা ইতিমধ্যেই কিন্তু উপদেষ্টারা আমাদের সাথে কথা বলেন এবং দেখছিলেন, তারা কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেন। এবং এই ছিল মূলত আমার কাছ থেকে হচ্ছে শহীদ মিনার শেষ উপদেষ্টা সম্পর্কে যে কথা বলেন তার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সহ বাকি উপদেষ্টারা। সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। রাজধানীর বাজার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি কারওয়ান বাজারে। সাকিব, নিত্যপণ্যের দাম আসলে কি কমতে শুরু করেছে কিনা, কি দেখছেন আপনি?
জেসিকা, আপনি জানেন স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর সারা দেশে যেভাবে স্বস্তি ফিরেছে, সে স্বস্তি কিন্তু আসলে নিত্যপণ্যের বাজারগুলোতে আমরা লক্ষ্য করছি। আজকে আমরা সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে ছিলাম। এখানে সকাল থেকে ব্যাপক ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সবার সঙ্গেই আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন, এতদিন স্বৈরাচার হাসিনা সরকারের যে আওয়ামী লীগ দল এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজি এবং সিন্ডিকেটের কবলে দেশ ছিল, সেই প্রভাব কিন্তু নিত্যপণ্যের বাজারে ছিল এবং সব ধরনের নিত্যপণ্যের ঊর্ধ্বগতির ভুক্তভোগী কিন্তু আসলে ছিল সাধারণ মানুষ। সে সাধারণ মানুষ কিন্তু এখন আসলে স্বস্তি প্রকাশ করছে। আমরা সকাল থেকে এখানে দেখেছি সব ধরনের সবজি এবং অন্যান্য যে নিত্যপণ্যগুলো রয়েছে তার দাম কিছুটা হলেও কমতে শুরু করেছে। যদিও পুরোপুরি বাজার একেবারে হাতের নাগালে এসেছে এমনটা আসলে বলা যাবে না, তবে পূর্বে যে ঊর্ধ্বগতি ছিল সেই ঊর্ধ্বগতি কিন্তু কিছুটা হলেও কমতে শুরু করেছে। আমরা দেখেছি ব্রয়লার মুরগি 170 টাকা, 160 থেকে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। সোনালী মুরগি 270 থেকে 280। এবং ডিমের বাজারেও কিন্তু আমরা বেশ কম লক্ষ্য করেছি। যে ডিম কিছুদিন আগেও 55 টাকা হালি দরে বিক্রি হচ্ছিল, সেটি এখন 45 টাকায় নেমে এসেছে। আলুর দাম 10 টাকা কমে এখন 55 টাকা কেজি। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে, যেগুলো 80 টাকা 100 টাকা কেজি ছিল, সেগুলো কিন্তু আসলে 60 টাকা 70 টাকার মতো কেজি দরে বিক্রি হচ্ছে। আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিন্তু ব্যাপক পরিমাণের ক্রেতা উপস্থিতি আমরা এই রাজধানীর কারওয়ান বাজারে লক্ষ্য করেছি। তারা বেশ স্বস্তি প্রকাশ করেছেন আমাদের সঙ্গে। এছাড়া ক্রেতারা যেটি বলছেন, এতদিন তাদের যে বাজার ছিল সে বাজারে আসলে তারা বিভিন্ন ধরনের লোকজনকে চাঁদা দেওয়ার কারণে কিন্তু তারা স্বাভাবিক মূল্যে আসলে তারা দ্রব্যমূল্য মানে সব ধরনের পণ্য বিক্রি করতে পারছিলেন না। সেই পরিবেশ এখন নাই। তারা বলছেন সরকারের নিয়মিত মনিটরিং এবং শিক্ষার্থীদেরকে এখানে আমরা মনিটরিং করতে দেখেছি, সে মনিটরিং যদি নিয়মিত বজায় থাকে তাহলে স্বাভাবিক মূল্যে তারা আসলে নিত্যপণ্য বিক্রি করতে পারবেন। জেসিকা, এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বগুড়ায় অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে মানুষের আশা ও প্রতিক্রিয়া সম্পর্কে জানাচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। টানা 15 বছর শাসনের পর ছাত্রদের আন্দোলনের মুখে পতন হয়েছে শেখ হাসিনার সরকারের। ইতিমধ্যেই গতকাল শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ, যেখানে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সরকার মানেই সাধারণ মানুষের মাঝে জাগে নতুন সম্ভাবনার আলো। শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনূসের কাছেও সাধারণ মানুষের প্রত্যাশারও কিন্তু রয়েছে অনেক বেশি। সাধারণ মানুষ চায় বাংলাদেশে ফিরে আসুক আবারও শান্তি, বাংলাদেশের মানুষ যেন নিরাপদভাবে তাদের জীবনযাপন করতে পারে এবং এই দেশের অর্থনীতি যেন আবারও ঘুরে দাঁড়ায়। এমন পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়ছে বাংলাদেশে দল। কন্ডিশন বা যার যদি এরকম কেউ থাকে যে প্র্যাকটিস করিয়ে নেওয়ার মতো প্লেয়ার, তো তাদেরকে পাঠাতো। আমাদের ক্ষেত্রে আসলে কিছুটা ওরকমই। এবং নতুন কন্ডিশন অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশনটা নতুন হবে। তো যারা আপকামিং তাদের জন্য আসলে প্রত্যেকটা কন্ডিশন টেস্ট দেওয়াটাই আসলে মেইন নিয়ে আমাদের আসলে। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।